আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। তিস্তা নদীতে বিষক্রিয়া, নদীতে বিষ তেল প্রয়োগ করায় মরে ভেসে উঠল বরলি, বোয়াল আর মাছ। এক ফোনে সমস্যার সমাধান, স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা পেল জলপাইগুড়ির ধাপগঞ্জ ছোবাবাড়ি এলাকা। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ির তিস্তা নদীতে বিষক্রিয়া, নদীতে বিষ তেল প্রয়োগ করায় মরে ভেসে উঠল বরলি, বোয়াল আর সহ নানান প্রজাতির নদীয়ালি মাছ। মঙ্গলবার সকালে তিস্তার রেল সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকায় নদীতে মাছ মরে ভাসতে দেখেন স্থানীয়রা। বিষ তেল প্রয়োগের কারণেই এই বিষক্রিয়া বলে অনুমান। মনে করা হচ্ছে ভোর রাতে অল্প পরিশ্রমে বেশি মাছ ধরার জন্য অসাধু কিছু মৎস্যজীবী এই ঘটনাটি ঘটিয়েছে। ঘটনাস্থলে মৎস্য দফতরের আধিকারিকরা। এলাকায় সচেতনতার প্রচার, নদীর মরা মাছ না খাওয়ার পরামর্শ, পাশাপাশি দোষীদের চিহ্নিত করে আইনানুগ পদক্ষেপের হুঁশিয়ারি মৎস্য দফতরের। আচ্ছা, এই যে তিস্তায় কি হয়েছিল বলুন তো সকাল থেকে? এই যে তেল দেয়। আচ্ছা, কি করব, ওই যে করে খেতে দিচ্ছে না। এই একটা জাল লাগাই রাখছি, ওই যে বেয়ে পড়েই আছে। 15-20 হাজার টাকা খরচ করি, এদের অত্যাচারে কিছু করা যায় না। আপনি তিস্তা মাছ মেরেই কি সংসার নির্বাহ এই করেন? করেই সংসার, আর কোনো রকম কোনো ব্যবস্থা নেই আমার। আচ্ছা, তাহলে কারা দিল এরকম? কি একটা আমরা তো চিনি না, আচ্ছা। কিন্তু এখন ওরা তো রাত্রে আসে, রাত্রেই যায়। কি করলো? কি করলো? কি আর করবে ওরা, দেখি নাই, ওদেরকে দেখা যায় না। আচ্ছা, মানে তিস্তায় কি করেছে তারা? মূলত ওরা তেল দিয়েছে। তেল দিয়েছে। আচ্ছা, রাসায়নিক কিছু? রাসায়নিক কিছু না, ও তেলেই ব্যবহার করে। কি সে তেলে কি, সেই তেলে কি হয়? সেই তেলে মাছ মরে যায়। আচ্ছা, তাতে কি কি মাছ মরলো? কি দেখলেন সকাল থেকে? এই যে বরলি মাছই মরছে শুধু, আর বড় বড় মাছও? বড় বড় মাছ দেখা যায় না। আচ্ছা, মানে বরলি বেশি? বরলি বেশি। তাতে এই যে তিস্তা, তাহলে আগামী দিনে তো ভারসাম্য নষ্ট হচ্ছে। হ্যাঁ, নষ্ট হচ্ছে। এখন কি করা যাবে? এখন আমি ফাঁকা জায়গায় পড়ে থাকি, কেউ যদি দেখা না যায় তো আমার তো কর্ম শেষ করে দেবে। এই জাল লাগিয়েছেন তাহলে বেকার বেকার। আর এরকম কি প্রায় হতো না কি শুধু আজকে এরকম? প্রায় হয়, প্রায় বছর দিয়ে চলতেছে। আমরা দোমোহনী রেল ব্রিজের এখানে এলাম, একটা খবর পেয়ে যে নদীতে বিষ দিয়েছে তিস্তাতে, সেই মাছ মারা গেছে। তো আমরা হাতে নাতে ধরা বা সেই মাছ দেখার জন্য, কিন্তু এখানে কিছু স্যাম্পেল বা সেরকম কিছু দেখা যাচ্ছে না, যার জন্য এবার এখন তো জল স্বাভাবিকই আছে এবং এলাকার যারা মানুষ তারা রিপোর্টিং করছে যে হ্যাঁ সকালবেলায় মাছ মারা গেছে। তো যখন ঘটনা ঘটেছে আমরা এর মধ্যে এদের একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করব, এদেরকে একটু জানিয়ে দেবো যে মাছ ধরা, বিষ দিয়ে মাছ ধরা বা চট জাল ব্যবহার করা এসব যাতে না করে এবং যাতে জলের পরিবেশ ঠিকঠাক থাকে এই ব্যাপারে একটা এদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করবো। পিনাকি শীলের রিপোর্ট। এক ফোনেই সমস্যার সমাধান, স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা পেল জলপাইগুড়ির ধাপগঞ্জ ছোবাবাড়ির বাসিন্দারা। জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের ধাপগঞ্জ আশ্রম স্কুল মোড় থেকে ছোবাবাড়ি পর্যন্ত তৈরি হচ্ছে প্রায় 2.5 কিলোমিটার লম্বা রাস্তা, যা 3টি গ্রামের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা দূর করবে। পথশ্রী প্রকল্পে এই রাস্তা তৈরির জন্য খরচ হচ্ছে 1,60,69,000 টাকা। 70% কাজ শেষ। নতুন বছরে নতুন রাস্তায় স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন এলাকার বাসিন্দারা। এক সময় খানাখন্দে ভরা ছিল 5 গ্রামের যোগাযোগের অন্যতম এই রাস্তা। বর্ষাকালে চরম দুর্ভোগ পোহাতে হতো ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলকে। একাধিক জায়গায় দরবার করেও কাজ না হওয়ায় সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে সমস্যার কথা তুলে ধরেন গ্রামবাসীরা, আর তাতেই সমস্যার সমাধান। পথশ্রী প্রকল্পে কোটি টাকা ব্যয়ে গ্রামের রাস্তা তৈরি হতে দেখে আপ্লুত সকলেই। ছেলেবেলা থেকে যাতায়াতের যন্ত্রণা সহ্য করে বার্ধক্যে এসে পাকা রাস্তা পেয়ে খুশি গ্রামের প্রবীণ রাও। আমার জন্মের থেকে এখানে আমার বয়স বর্তমানে 68 বছর বয়স চলছে, কিন্তু এই পর্যন্ত আমরা এই কাঁচা রাস্তায় দেখে আসছি, এই পাকা রাস্তায় এই প্রথম আমরা পাইলাম। তো যাই হোক, এই পাওয়ার পরে আমরা খুব উপকৃত। মুখ্যমন্ত্রী আমাদের এই
এই রাজ্য সরকারে এই রাস্তা দিছে, আমরা খুব উপকৃত। আমরা এই স্বাধীনতার পর এই রাস্তা প্রথম পেলাম। আচ্ছা, আমরা মুখ্যমন্ত্রীকে ফোন করছিলাম, হ্যাঁ, করার পরে এই রাস্তা হলো। আচ্ছা, তা আমরা এই রাস্তা পাওয়ার পরে আমরা মুখ্যমন্ত্রীকে খুব ধন্যবাদ জানাইলাম। এই রাস্তাটার প্রাপ্তি আমাদের কাছে বিরাট প্রাপ্তি, মানে বলে বোঝানো যাবে না। বিশেষ করে আমাদের এখনকার মাস্টারমশাই দিদিমণিরা বেশিরভাগই তো বাইক বা স্কুটি নিয়ে যাতায়াত করেন, ফলে এই বৃষ্টির সময় জল জমে থাকলে, কাদাই হলে অনেক সময় স্কিড করার একটা প্রবণতা থাকতো, ভয় থাকতো, দু একবার করেও ছিল। সেই জায়গাটা থেকে আমাদের মুক্তি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাজ্য সরকারের এই যে উন্নয়নমূলক পরিকল্পনা, মানে আগে আমরা দেখতাম উন্নয়ন পরিকল্পনাটা এক জায়গায় কনসেন্ট্রেট থাকে, কোনো হয়তো এলাকা বা কোনো একটা জায়গা, কোনো বড় রাজপথ, কিন্তু এই যে অলিতে গলিতে এখন এই ধরনের যে পথশ্রী প্রকল্পের মাধ্যমে বা রাজ্য সরকারের বিভিন্ন স্কিমের মাধ্যমে এই যে রাস্তাঘাট নির্মাণ হচ্ছে, এবং শুধুমাত্র আমাদের এখানকারই নয়, আমরা এখন গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও ঢুকলে দেখতে পারি যে এই ধরনের বড় বড় রাস্তা বা এই ধরনের কাজগুলো জেলা পরিষদের সহযোগিতায়, কখনো এনবিডিডির সহযোগিতায়, কখনো এসজেডি এর সহযোগিতায় হচ্ছে। এর জন্য রাজ্য সরকারকে এবং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ। খুশি বলতে দেখুন, প্রথমে এই খুশির ইয়েতে আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রথমে ধন্যবাদ জানাবো। পাশাপাশি আমার এলাকার যে পঞ্চায়েত সদস্য আছে ওনাকেও আমরা ধন্যবাদ জানাবো, কারণ দীর্ঘদিন যাবত আমাদের যে এই রাস্তা কাঁচা রয়েছে, আমরা কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করতাম, কাদামাটি দিয়ে। আমরা তো আশায় ছেড়ে দিয়েছিলাম যে রাস্তা হবে কিনা, যা পঞ্চায়েতের তৎপরতা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণায় আজকে আমরা পাকা রাস্তা দিয়ে একটা নতুন বছরের উপহার হিসেবে যে পেয়েছি, আমরা খুবই খুশি এবং আনন্দিত। কতজন পরিবার এখানে ধরুন প্রায় আমাদের বুধে 1200 ভোটার, ঠিক আছে, 1200 ভোটার হলে বুঝতেই পারছেন কতগুলো পরিবার হতে পারে। আমরা প্রায় 4টা পাড়া মিলে এই রাস্তার উপর মানে চলাচল করি। রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের রাস্তার খুবই প্রয়োজন ছিল এবং আজকে সেই প্রয়োজনটা মিটে গেছে বলে আমরা খুব আনন্দিত, এলাকাবাসী আমরা খুবই আনন্দিত। অবশ্যই খুশি। আর সম্ভব বলতে এই রাস্তা চলে, এই রাস্তাটা আমাদের 3টা পাড়ার উপর দিয়ে গেছে এই বুথের। তো এগুলো একদম কাঁচা রাস্তা ছিল, মাটির রাস্তা। তো বর্ষার সময় জল কাদা পার হয়ে স্কুলে বাচ্চা কাচ্চারা যেরকম স্কুলে যায়, এরকম একই রকমভাবে এখানকার যারা সাধারণ মানুষ আছে তাদেরও যাতায়াতের প্রচণ্ড অসুবিধা হতো। তো এরপর আমরা ওই দিদিকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইনটা আছে সেখানে আমরা যোগাযোগ করেছিলাম। যোগাযোগ করার পর সেখান থেকে রেসপন্স হয় এবং পরবর্তীতে আমরা WBSRDA থেকে এই রাস্তাটা পাই এবং একই সাথে আমরা বিভিন্ন দপ্তরগুলোতেও আবেদন করেছিলাম। করার পর মানে সর্বশেষভাবে আমরা এই রাস্তাটা পাই এবং এখানকার এলাকার মানুষ, জনসাধারণ সবাই খুশি এই রাস্তা হওয়াতে। কতগুলো গ্রাম এর উপর নির্ভরশীল? এই রাস্তাটা ধাপগঞ্জ কলোনি, ধাপগঞ্জ নতুন বাড়ি এবং ধাপগঞ্জ ছোয়াবাড়ি 3টা পাড়ার উপর দিয়ে এই রাস্তাটা অবস্থিত বর্তমানে। কত টাকা বাজেট এই রাস্তার প্রকল্পে? এই রাস্তায় 1,07 লক্ষ টাকা বাজেটের। পিনাকি শীলের রিপোর্ট। ভারতীয় জনতা পার্টি মেখলিগঞ্জ মণ্ডল 5-এর উদ্যোগে সোমবার সন্ধ্যায় মেখলিগঞ্জ 3 নম্বর শক্তি কেন্দ্রে আয়োজিত হল পরিবর্তন সংকল্প সভা। সভায় এলাকার সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি আগামী দিনে দলের কর্মসূচি আরও জোরদার করার বার্তা দেওয়া হয়। এই দিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দথিরাম রায়, মেখলিগঞ্জ 5 নম্বর মণ্ডলের সভাপতি আশিকার রহমান, 2 এবং 5 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক মৃগাঙ্ক সিংহ সরকার সহ সহ সভাপতি মাখন মণ্ডল, চন্দন বিশ্বাস, তপন মিত্র মজুমদার, পাশাপাশি 2 নম্বর মণ্ডলের ট্রেজারার মানিক অধিকারী এবং অন্যান্য নেতৃবৃন্দ। নেতারা দলীয় সংগঠনকে আরও মজবুত করতে কর্মীদের সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং ভবিষ্যতের রাজনৈতিক লক্ষ্যে দলকে প্রস্তুত করার বিষয়েও আলোচনা হয়। স্থানীয় সমস্যা এবং জনসম্পৃক্ত ইস্যুগুলিকে গুরুত্ব দিয়ে আগামী দিনের কর্মসূচি নির্ধারণের বার্তা দেন নেতৃত্বরা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট।
আইএনটিটিইউসির প্রতিষ্ঠা দিবস পালন করা হলো মঙ্গলবার জলপাইগুড়ির রানীনগর ইন্ডাস্ট্রিয়াল এলাকায়। আইএনটিটিইউসির সদর 2-এর উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়। এদিন সংগঠনের সদস্যরা পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পরে সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। সংগঠনের কনভেনর রাজু সাহানি অভিযোগ করে বলেন, কেন্দ্রের বিজেপি সরকার বিভিন্নভাবে শ্রমিকদের স্বার্থে আঘাত হানার চেষ্টা করছে। তিনি আরও জানান, শ্রমিকদের পাশে থেকে সংগঠন ঐক্যের বার্তা দিচ্ছে। আগামী বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে। 2026 সালের বিধানসভায় জলপাইগুড়ি আসনটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে উপহার হিসেবে তুলে দেওয়ার লক্ষ্যেই তারা কাজ করছেন। আজকে আমাদের সদর ব্লক 2 আইএনটিটিসির তরফ থেকে আইএনটিটিসির প্রতিষ্ঠা দিবস পালিত করা হলো। রানীনগর ইন্ডাস্ট্রিয়ালের সকল শ্রমিক দাদা ভাই দিদিদের সাথে মিলে একত্রিত হয়ে আমরা এখানে কেক কাটলাম, তারপরে সকলকে মিষ্টিমুখ করা হলো সকল শ্রমিক দাদা ভাই বোনদেরকে। আজকে 1999 9ই ডিসেম্বর থেকে আমাদের আইএনটিটিসির পথ চলা শুরু হয়, আইএনটিটিসির প্রতিষ্ঠিত হয়। আমাদের আইএনটিটিসি মানে আমাদের শ্রমিক, আমাদের যে শ্রমিক ইউনিয়নটা, আমাদের মেন কাজই হলো শ্রমিকদের নিয়ে চলা, শ্রমিকদের দাবি দাবাব নিয়ে আমাদের কথা বলা। কারণ আপনারা যেভাবে দেখছেন, বিজেপি শাসিত যে কেন্দ্র সরকার যেভাবে শ্রমিকদেরকে পেটে মারার যে একটা পরিকল্পনা, যে একটা বাতাবরণ মানে পরিকল্পনা নিচ্ছে, ওটাকে আমরা রুখে দাঁড়াতে চাই। সকল শ্রমিকরা একত্রিত হয়ে ওটাই আমরা আজকে ঐক্যবদ্ধ হলাম। আমরা সদর 2 থেকে রানীনগর ইন্ডাস্ট্রিয়াল সকল শ্রমিক দাদা ভাইদের সঙ্গে আমরা আইএনটিটিসির ঝান্ডা উত্তোলন করলাম, সকলকে মিষ্টিমুখ করানো হলো, কেক কেটে আমরা উদযাপন করলাম। ধীমান রায়ের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ি জেলায় উদ্যান পালনের সম্ভাবনা বিষয়ক জেলা স্তরের 2 দিনব্যাপী সেমিনারের উদ্বোধন অনুষ্ঠিত হল। মঙ্গলবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক শামা পারভিন, অতিরিক্ত জেলা শাসক রাজেশ রাঠোর, জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় স্থায়ী কমিটির কর্মাধ্যক্ষ মমতা সরকার বৈদ্য সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা উদ্যান পালন খাতের সম্ভাবনা, জেলায় বিদ্যমান সুযোগ সুবিধা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত ভাগ করে নেন। সেমিনারে স্বনির্ভর গোষ্ঠী, কৃষক উৎপাদন সংগঠন এবং জেলার অগ্রগামী কৃষক সম্প্রদায়ের 100-এরও বেশি কৃষক অংশগ্রহণ করেন। তাদের সক্রিয় অংশগ্রহণে আলোচনা পর্ব আরও প্রাণবন্ত, বাস্তবমুখী এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে ওঠে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। কোচবিহারের প্রশাসনিক সভা থেকে পুলিশের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ নির্দেশ দেন আইন শৃঙ্খলা আরও কড়াকড়ি করার জন্য। সেই নির্দেশ মেনে তৎপরতা বাড়িয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশ। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন জাতীয় সড়কে পাহাড়পুর মোড়, গোশালা মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দেখা যায় পুলিশের নাকা চেকিং। যানবাহন থামিয়ে নথিপত্র পরীক্ষা, হেলমেট এবং সেফটি রুল মানার বিষয়ে সচেতনতা বৃদ্ধি সহ সন্দেহজনক চলাচলের উপরে বিশেষ নজর রাখছে পুলিশ। হঠাৎ করে চেকিং বাড়ায় সাধারণ মানুষও নিরাপত্তা বাড়ার বিষয়টি স্বস্তিতে গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। অমিত বণিকের রিপোর্ট।
রামকৃষ্ণ মিশন আশ্রম জলপাইগুড়ির উদ্যোগে ময়নাগুড়ি ব্লকের পুটিমারি গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল। মঙ্গলবার নরনারায়ণ সেবা কর্মসূচির অংশ হিসেবে টর্নেডোয় পরবর্তী মানবিক সেবার ধারাবাহিকতায় আশ্রমের পক্ষ থেকে এই কার্যক্রম পরিচালিত হয়। আশ্রম কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, 2014 সালের জুন মাসে প্রথম পুটিমারি সহ আশেপাশের এলাকায় টর্নেডোর দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই সময় আশ্রমের সেবা কর্মীরা সেখানে ত্রাণ ও সাহায্য নিয়ে পৌঁছেছিলেন। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এদিনের এবারের কর্মসূচি। টর্নেডো পরবর্তী পরিস্থিতিতে পুটিমারি ও তার আশেপাশের ক্ষতিগ্রস্ত মানুষদের চাহিদা বিবেচনা করে খাদ্য, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, পোশাক সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এই কর্মসূচিতে আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দ মহারাজ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তিনি শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির আদর্শে সেবার মনোভাবকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। 1968 সাল থেকে রামকৃষ্ণ মিশন আশ্রম জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে চিকিৎসা, শিক্ষা, সমাজ কল্যাণমূলক কর্মসূচি এবং দুর্যোগকালে ত্রাণ কার্য পরিচালনা করে আসছে। পুটিমারিতে আয়োজিত সাম্প্রতিক নরনারায়ণ সেবা সেই দীর্ঘ মানবিক উদ্যোগেরই অংশ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জেলার তাঁত শিল্পে নয়া চমক। বাবা মেঘলাল দাস ছিলেন কাঠের মিস্ত্রি। দিনরাত পরিশ্রম করে কাঠের উপরে হাতুড়ি বাটালির সাহায্যে ফুটিয়ে তুলতেন নানা কারুকার্য। কিন্তু তার 10 বছরের ছেলে প্রহ্লাদের সেদিকে তেমন আগ্রহ ছিল না, বরং তাঁতে বোনা শাড়ি এবং তাতে ফুটিয়ে তোলা সুতোর কাজের প্রতিই নজর ছিল। মাঝে মধ্যেই স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে থাকা বাড়িগুলি থেকে আসা তাঁতের খটখট শব্দ আকৃষ্ট করত সেখানে, আর যেখানেই ঢুকে পড়তেন প্রহ্লাদের এই আগ্রহ দেখে মাধ্যমিকের পর 16 বছর বয়সে তাঁত শিল্পে হাতেখড়ি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ 2 দশক পরে নদিয়া জেলার সমুদ্রগড়ের বাসিন্দা প্রহ্লাদ দাসের হাত ধরে জলপাইগুড়িতে তৈরি হচ্ছে আসামের মেখলা, আর সেই মেখলা মহাজনের হাত দিয়ে চলে যাচ্ছে আসামের লক্ষ্মীমপুরে। মেখলা তৈরি করে মাসে ইনকাম যে ভালোই, তা অস্বীকার করেননি তিনি, যে কারণে এই কাজে আসার জন্য স্থানীয় বেকার যুবকদের মধ্যেও সচেতনতামূলক প্রচার করছেন। বিবাহ সূত্রে গত 2017 থেকে জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জমিদার পাড়া এলাকায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন প্রহ্লাদ। সেখান থেকেই খুলেছেন এই তাঁতের কারখানা। মাসে কতগুলি মেখলা তৈরি করেন? এই প্রশ্নের উত্তরে প্রহ্লাদ জানান, পুরোটাই নির্ভর করে ডিজাইন আর চাহিদার ওপর। আমি আসামি মেখলা তৈরি করছি। পুজোর আগে ওখানেই কাজ করতাম, 3 বছর আসামে কাজ করেছি। তারপরে ভাবলাম বাড়িতেই করি, এই জন্য এখন বাড়িতেই শুরু করেছি। জলপাইগুড়িতে এভাবে মেখলা তৈরি কি আগে কখনো হয়েছিল? না, এর আগে হয়নি। আপনি প্রথম শুরু করলেন? আমি প্রথম শুরু করেছি। মানে এমনি শাড়ির সঙ্গে এটা কি তফাৎ কি আছে, কীভাবে তৈরি হয়? এমনি শাড়িটা তো আমাদের ডাইরেক্ট হয়, আর এটা হচ্ছে পাট হয়। কীরকম? মানে ব্লাউজ আলাদা, নিচের অংশটুকু আলাদা এবং উপরের ওড়নাটা আলাদা, 3টে পাটে হয়। কীভাবে তৈরি করা হয় দাদা? এটা হাতে তৈরি করা হয়, ওখান থেকে সুতো আসে, এখানে আমি নিজে হাতে তৈরি করি এটা। আচ্ছা, এটা কি ডাইরেক্ট আসামে সাপ্লাই হচ্ছে এখান থেকে? না, এখানে আমার ফালাকাটায় মহাজন আছে, এখান থেকে তার কাছে যাচ্ছে, ওইখান থেকে আসাম যাচ্ছে। একটা শাড়ি তৈরি করতে কতদিন টাইম লাগে? 3 দিন, 2-2.5 দিন এরকম টাইম লাগে। এভাবে মাসে কতগুলো তৈরি হচ্ছে? 8 পিস 9 পিস, যে যেরকম ডিটের উপরে নির্ভর করে সেটা। কেমন আয় হচ্ছে এটা? মোটামুটি 16-17 এরকম আয় হয় মাসে। সাধারণত বেকার যুবকরা যাতে এটা শিখে ইনকাম করতে পারে, সেই বিষয়ে কিছু চিন্তা ভাবনা? হ্যাঁ, সাধারণ যুবকরা যে আগ্রহী থাকে আমি নিশ্চয়ই শিখাবো। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। তিস্তা নদীতে বিষক্রিয়া, নদীতে বিষ তেল প্রয়োগ করায় মরে ভেসে উঠল বরলি, বোয়াল আর মাছ। এক ফোনে সমস্যার সমাধান, স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা পেল জলপাইগুড়ির ধাপগঞ্জ ছোবাবাড়ি এলাকা।
এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।